গাইনোকোলজির অনেকটা ব্যাকবোন বলা যায় এটাকে, হরমোনাল রেগুলেশন ইন গাইনোকোলজি। গাইনোকোলজির প্রথমেই আমরা যে জিনিসগুলা আলোচনা করি, যেমন মেনস্ট্রুয়েশন, তারপর পিউবার্টি, মেনার্কি, রিপ্রোডাকশন, মেনোপজ, এই সব জিনিসগুলোই এই হরমোনাল রেগুলেশনের উপর ডিপেন্ডেন্ট। ইন্ট্রাইউটেরাইন লাইফ থেকে এই হরমোনাল রেগুলেশনটা স্টার্ট হয়ে যায়। ইভেন ফিটাসেও এই হরমোনাল রেগুলেশন চলতে থাকে এবং আফটার বার্থ এবং লাইফের বিভিন্ন স্টেজে এটার কিন্তু চেঞ্জ আসে, বিভিন্নভাবে এটা রেগুলেটেড হয়। হরমোনাল সিক্রেশন কখনো বাড়ে, কখনো কমে। আলটিমেটলি এটার কারণেই রিপ্রোডাক্টিভ সিস্টেম, যেটা হোল রিপ্রোডাক্টিভ সিস্টেম ডিপেন্ডেন্ট অন হরমোনাল রেগুলেশন। এবং গাইনোকোলজিক্যাল কিছু কিছু ডিজিজ, শুধু রিপ্রোডাকশন নয়, কিছু কিছু ডিজিজও এই হরমোনের ইমব্যালেন্স অথবা আপ রেগুলেশন, ডাউন রেগুলেশন, এগুলোর উপরে ডিপেন্ড করে। তো আমরা জানি যে হরমোনাল রেগুলেশনে আমাদের পুরো বডির এই হরমোনাল রেগুলেশন যেটা মেনটেন করে হচ্ছে হাইপোথ্যালামাস। হাইপোথ্যালামাস থেকে বিভিন্ন ধরনের নিউরোনাল সিক্রেশন যেগুলো হয়, সেগুলো আলটিমেটলি আমাদের যে মাস্টার গ্ল্যান্ড, পিটুইটারি গ্ল্যান্ড, সেই পিটুইটারি গ্ল্যান্ডের উপর কাজ করে এবং সেখান থেকে বিভিন্ন ধরনের ট্রপিক হরমোন রিলিজ হয়, যে ট্রপিক হরমোনগুলো গিয়ে আবার বিভিন্ন এন্ড অর্গান, যেমন টার্গেট গ্ল্যান্ড যেগুলো, যেমন হচ্ছে থাইরয়েড গ্ল্যান্ড, অ্যাড্রেনাল গ্ল্যান্ড, ওভারি, এইগুলোর উপর গিয়ে কাজ করে ওখান থেকে যে স্পেসিফিক হরমোন রিলিজ হয়, সেই হরমোনগুলো আবার আলটিমেটলি আমাদের বডি মেকানিজমকে কন্ট্রোল করে। তো আমরা জানি থাইরয়েড হরমোন হচ্ছে সব অর্গানের উপরই থাইরয়েড হরমোনের ফাংশন আছে। আমাদের জন্য যে হরমোনগুলা রিপ্রোডাক্টিভ সিস্টেমের সাথে ডাইরেক্টলি রিলেটেড যেগুলো, সেগুলো হচ্ছে গনাডোট্রোপিন রিলিজিং হরমোন, যেটা আসে হাইপোথ্যালামাস থেকে। হাইপোথ্যালামাস থেকে এটা অ্যান্টেরিয়র পিটুইটারি গ্ল্যান্ডের উপর কাজ করে অ্যান্টেরিয়র পিটুইটারি গ্ল্যান্ড থেকে যে গনাডোট্রোপিন রিলিজিং হরমোন যেগুলো, গনাডোট্রপিক হরমোন যেগুলো, সেগুলোর সিক্রেশন, যেমন ফলিকল স্টিমুলেটিং হরমোন, লুটিনাইজিং হরমোন, এগুলোর সিক্রেশনকে স্টিমুলেট করে, সরাসরি স্টিমুলেট না, এই এর সিক্রেশন, সিনথেসিস, স্টোরেজ সবকিছুকেই কন্ট্রোল করে এই গনাডোট্রপিন রিলিজিং হরমোন। এই ফলিকল স্টিমুলেটিং হরমোন এবং লুটিনাইজিং হরমোন আবার কাজ করে ওভারির উপরে, এবং ওভারি থেকে আমাদের যে এন্ড্রোজেনিক হরমোনগুলা, ইস্ট্রোজেন, প্রজেস্টেরন, এন্ড্রোজেন, এইগুলা রিলিজ হয় আবার এই ফলিকল স্টিমুলেটিং হরমোন এবং লুটিনাইজিং হরমোনের অ্যাকশনের মাধ্যমে। এছাড়া থাইরয়েড হরমোন রিলিজিং হরমোন যেটা, থাইরোট্রপিক হরমোন যেটা আসে অ্যান্টেরিয়র পিটুইটারি থেকে, হাইপোথ্যালামাস থেকে, সেটা আবার কাজ করে অ্যান্টেরিয়র পিটুইটারির উপর। ওখান থেকে রিলিজ হয় থাইরয়েড স্টিমুলেটিং হরমোন। সেই থাইরয়েড স্টিমুলেটিং হরমোন গিয়ে কাজ করে থাইরয়েড গ্ল্যান্ডের উপর, সেখান থেকে রিলিজ হয় থাইরক্সিন, T3, T4, এগুলো রিলিজ হয়। আরো আছে অ্যান্টেরিয়র হাইপোথ্যালামাস থেকে রিলিজ হয় হচ্ছে প্রোলেকটিন ইনহিবিটরি ফ্যাক্টর। প্রোলেকটিন ইনহিবিটরি ফ্যাক্টর যেটা, সেটা অ্যান্টেরিয়র পিটুইটারি থেকে কি কি হরমোন আসে তোমাদের সবারই জানা আছে, এগুলো আমার মনে হয় এখানে রিপিট করার দরকার নাই। যেমন গ্রোথ হরমোন আসে, টিএসএইচ আসে, এফএসএইচ, এলএইচ আসে, প্রোলেকটিন আসে, সোমাটোট্রপিন আসে। তো প্রোলেকটিন হরমোনটা আবার আমাদের রিপ্রোডাক্টিভ সিস্টেমের সাথে ডাইরেক্টলি রিলেটেড। তো হাইপোথ্যালামাস থেকে প্রোলেকটিন ইনহিবিটরি ফ্যাক্টর আসে, যেটা হচ্ছে ডোপামিন, সেটা ইনহিবিট করে প্রোলেকটিন সিক্রেশনকে। কিন্তু আবার থাইরোট্রপিক হরমোন যেটা, সেটা আবার সরাসরি স্টিমুলেট করে প্রোলেকটিন সিক্রেশনকে। ওই জন্য যদি হাইপোথাইরয়েডিজম হয়, হাইপোথাইরয়েডিজমের সাথে কিন্তু হাইপার প্রোলেকটিনিমিয়া অনেক সময় রিলেটেড থাকে।
আমি আজকে তোমাদেরকে ঠিক যে লেকচার যেভাবে পড়ানো হয় ওইভাবে না পড়ি, আমি একটু আলোচনা করি, কারণ এই জিনিসটা ওইভাবে করে পড়ালে খুব বোরিং হয়ে যায়, যে এর ফাংশনে এর ফাংশনে এইভাবে পড়তে পড়তে ঘুম চলে আসে, মনে থাকে না এগুলো। কিভাবে কি কাজ করে একটু আলোচনা করি। গনাডোট্রপিন হরমোন রিলিজিং হরমোন যেটা, সেটার যে সিক্রেশন হয় সেটা হচ্ছে আমরা জানি হাইপোথ্যালামো হাইপোফাসিয়াল পোর্টাল সিস্টেম আছে, যেটার মাধ্যমে হাইপোথ্যালামাস অ্যান্টেরিয়র পিটুইটারি গ্ল্যান্ডের সাথে কানেক্টেড থাকে। হাইপোথ্যালামাসের কিছু নিউক্লিয়াস আছে যেগুলো থেকে এই গনাডোট্রপিন রিলিজিং হরমোনটা রিলিজ হয়। এটা একটা নিউরোএন্ডোক্রাইন সিক্রেশন। এই নার্ভ এন্ডিংস গুলো থেকে হাইপোফাসিও ওই যে পোর্টাল সিস্টেম, যেটা এই পোর্টাল সিস্টেমের মাধ্যমে এটা আসে অ্যান্টেরিয়র পিটুইটারি গ্ল্যান্ডে, এবং এইখানে এসে সে স্টিমুলেট করে ফলিকল স্টিমুলেটিং হরমোন এবং লুটিনাইজিং হরমোন কে রিলিজ করতে হেল্প করে। এটা এই যে জিএনআরএইচ সিক্রেশন, এই জিএনআরএইচ সিক্রেশনটা আবার কতগুলো ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে। এগুলা কিছু ফিডব্যাক মেকানিজম এখানে কাজ করে, আরো কিছু নিউরো ট্রান্সমিটার, নিউরোমডুলেটর, সেগুলোর এফেক্টের উপর ডিপেন্ড করে জিএনআরএইচ সিক্রেশন। যেমন জিএনআরএইচ এর নিউরোট্রান্সমিটার বিভিন্ন ধরনের আছে। নিউরোট্রান্সমিটারের মধ্যে আছে ডোপামিন আছে, নরইপিনেফ্রিন আছে, তারপরে সেরোটোনিন আছে। এখন ইপিনেফ্রিন, নরইপিনেফ্রিন যে এই দুইটা স্টিমুলেট করে জিএনআরএইচ সিক্রেশনকে, আর ডোপামিন আর সেরোটোনিন এরা ইনহিবিট করে জিএনআরএইচ সিক্রেশনকে। এখন আমরা জানি বডির যে কোনো ধরনের স্ট্রেসফুল কন্ডিশন অথবা যে কোনো ইমোশনাল স্টেট, এইগুলোর উপর সাইকোলজিক্যাল স্ট্রেস বা সাইকোলজিক্যাল আপসেট, এগুলোর সাথে ইপিনেফ্রিন, নরইপিনেফ্রিন রিলিজ হওয়ার একটা রিলেশন আছে। কাজে এই ধরনের কন্ডিশনে জিএনআরএইচ সিক্রেশনও মডুলেটেড হবে, যার ফলে যার এফেক্ট আমরা দেখতে পারি মেনস্ট্রুয়াল সাইকেলের উপরে এবং ফার্টিলিটির উপরে। যদি একজন অনেক ধরনের মেন্টাল স্ট্রেসের মধ্যে থাকে, কোনো ধরনের অ্যাংজাইটি টেনশনের মধ্যে থাকে, অথবা কোনো ধরনের তার সাইকোলজিক্যাল আপসেট থাকে, সেই ক্ষেত্রে দেখা যায় মেনস্ট্রুয়াল অ্যাবনর্মালিটি দেখা দিতে পারে, এবং সেই ক্ষেত্রে ফার্টিলিটি প্রবলেমও তার হতে পারে। ওই জন্য আমরা যখন এই মেনস্ট্রুয়াল অ্যাবনর্মালিটি অথবা ফার্টিলিটি প্রবলেমের জন্য আমাদের কাছে যখন পেশেন্টরা আসে, তখন আমাদেরকে এই জিনিসগুলা ফাইন্ড আউট করতে হয়। হিস্ট্রি টেকিং এর মাধ্যমে তার এই ধরনের কোনো স্ট্রেসফুল কন্ডিশনের মধ্যে আছে কিনা এগুলো আমাদেরকে ফাইন্ড আউট করতে হয়। এটা একটা গেল নিউরোট্রান্সমিটারের ব্যাপার। তারপরে আসে কিছু নিউরোমডুলেটরস আছে, যেমন হচ্ছে কিছু এন্ডোজেনাস অপয়েড আছে, ব্রেইন পেপটাইডস আছে, প্রোস্টাগ্ল্যান্ডিন আছে, আরো কিছু পেপটাইডস আছে। এগুলো কিছু কিছু স্টিমুলেট করে আর কিছু কিছু ইনহিবিট করে। এন্ডরফিন একটা এন্ডোজেনাস অপয়েড, এটা কি করে ইনহিবিট করে। এন্ডরফিন, এনকেফালিন, ডাইনরফিন, এগুলো হচ্ছে জিএনআরএইচ সিক্রেশনকে ইনহিবিট করে। আবার প্রোস্টাগ্ল্যান্ডিন সিক্রেশন জিএনআরএইচ কে স্টিমুলেট করে। আবার কিছু পেপটাইডস যেমন হচ্ছে অ্যাক্টিভিন, তারপরে লেপটিন, এরা হচ্ছে স্টিমুলেট করে সিক্রেশন অফ জিএনআরএইচ, আর ফলিস্টিন এবং ইনহিবিন এরা ইনহিবিট করে। তো এই ধরনের জিনিসগুলো যে যে কন্ডিশনে স্টিমুলেটেড সিক্রেশন স্টিমুলেটেড হতে পারে, ওই ওই কন্ডিশনে জিএনআরএইচ সিক্রেশনে অল্টার্ড হবে, যার এফেক্ট আমরা দেখতে পাবো এই যে রিপ্রোডাক্টিভ সিস্টেমের যে ফাংশন, মেইন ফাংশন হচ্ছে মেনস্ট্রুয়েশন এবং ফার্টিলিটি, এই দুইটার উপর আমরা এগুলার অ্যাকশন মানে এফেক্ট আমরা দেখতে পারি। এছাড়াও কিছু বলছিলাম ফিডব্যাক মেকানিজম আছে জিএনআরএইচ সিক্রেশনের। এগুলো তিন ধরনের ফিডব্যাক মেকানিজম। একটা হচ্ছে আলট্রা শর্ট ফিডব্যাক, আর একটা হচ্ছে শর্ট ফিডব্যাক লুপ, আর একটা হচ্ছে লং ফিডব্যাক লুপ। আলট্রা শর্ট ফিডব্যাক লুপ যেটা, সেটা হচ্ছে জিএনআরএইচ যে সিক্রেশন হচ্ছে হাইপোথ্যালামাসের নিউক্লিয়াস গুলো থেকে, এই জিএনআরএইচ ইটসেলফ আবার কন্ট্রোল করে তার ফার্দার রিলিজকে। যদি জিএনআরএইচ সিক্রেশনের পরিমাণ বেশি হয়, এটা ইনহিবিট করে ফার্দার রিলিজকে, আর যদি জিএনআরএইচ এর পরিমাণ কমে যায়, ইট উইল স্টিমুলেট
ফার্দার রিলিজ অফ জিএনআরএইচ। এটা হচ্ছে আলট্রা শর্ট, মানে নিজেই নিজের সিক্রেশনকে রেগুলেট করছে। সেকেন্ডটা হচ্ছে শর্ট ফিডব্যাক লুপ। এটা হচ্ছে হাইপোথ্যালামাস এবং পিটুইটারির মধ্যে। হাইপোথ্যালামাস থেকে যে জিএনআরএইচ সিক্রেশন হলো সেটা গিয়ে স্টিমুলেট করছে পিটুইটারিকে এফএসএইচ এবং এলএইচ সিক্রেশনের জন্য। এখন এফএসএইচ এবং এলএইচ এর পরিমাণ আবার ফিডব্যাক দিয়ে কন্ট্রোল করে জিএনআরএইচ সিক্রেশন। যেমন যদি এফএসএইচ এবং এলএইচ এর পরিমাণ বেড়ে যায়, দে এক্সার্ট নেগেটিভ ফিডব্যাক। যদি এলএইচ এবং এফএসএইচ এর পরিমাণ বেড়ে যায় ব্লাডে, তাহলে কি হবে, ওরা আবার নেগেটিভ ফিডব্যাকের মাধ্যমে জিএনআরএইচ সিক্রেশনটাকে ইনহিবিট করবে। আবার যদি এফএসএইচ এলএইচ এর পরিমাণ কম থাকে, তখন এটার কারণে যেহেতু নেগেটিভ ফিডব্যাকটা থাকবে না, তখন আবার জিএনআরএইচ সিক্রেশন বেড়ে যাবে। ওইটা আবার এসে অ্যান্টেরিয়র পিটুইটারিকে স্টিমুলেট করবে এফএসএইচ এলএইচ এর পরিমাণকে বাড়ানোর জন্য। এটা গেল শর্ট ফিডব্যাক লুপ। তারপরে আসে লং ফিডব্যাক লুপ। এটা একদম মাথা থেকে এন্ড অর্গান পর্যন্ত। এটা কি হচ্ছে, জিএনআরএইচ সিক্রেশনের মাধ্যমে অ্যান্টেরিয়র পিটুইটারি থেকে আসলো এফএসএইচ এলএইচ। এফএসএইচ এলএইচ আবার গিয়ে স্টিমুলেট করে তাদের এন্ড অর্গান যেটা, সেটা হচ্ছে ওভারি। ওভারিতে স্টেরয়েড সিনথেসিস, রিলিজ, তার মেটাবলিজম, এই সব কিছুকে স্টিমুলেট করে এফএসএইচ এবং এলএইচ। এখন এই স্টেরয়েড যেগুলো, সেক্স স্টেরয়েড যেগুলো, সেগুলো নেগেটিভ ফিডব্যাক পাঠায় জিএনআরএইচ সিক্রেশনের জন্য, এক্সেপ্ট ওয়ান টাইম। সেটা হচ্ছে প্রি ওভুলেটরি পিরিয়ড। প্রি ওভুলেটরি পিরিয়ড অর্থাৎ জাস্ট বিফোর দ্য ওভুলেশন, এই সময় কিন্তু আবার স্টেরয়েডের মাধ্যমে পজিটিভ ফিডব্যাক কাজ করে। এই জিনিসটা তোমরা খেয়াল রাখবা। নর্মালি হোল অফ দ্য মেনস্ট্রুয়াল সাইকেলে স্টেরয়েডের লেভেল যদি বেশি থাকে, এটা কি হবে, ইনহিবিট করবে জিএনআরএইচ সিক্রেশনকে। কিন্তু প্রি ওভুলেটরি পিরিয়ডে তখন স্টেরয়েডের পরিমাণ বেশি থাকবে এবং এইটাই আবার স্টিমুলেট করে জিএনআরএইচ সিক্রেশনকে। আমরা ওভুলেশনের আগে এলএইচ সার্জ হয়, এই জিনিসটা তোমরা নিশ্চয়ই জানো, জানা আছে? ইয়েস ম্যাম। হ্যাঁ, এই যে এলএইচ সার্জ হয়, এটা হচ্ছে ইস্ট্রোজেনের লেভেল এই সময় অনেক বেড়ে যায় এবং এই সময়টাতে ইস্ট্রোজেন ইস্ট্রাডিওল যেটা, এইটার লেভেল বেড়ে যাওয়ার কারণে পজিটিভ ফিডব্যাক মেকানিজমের মাধ্যমে জিএনআরএইচ রিলিজ হয়। জিএনআরএইচ আবার স্টিমুলেট করে ফলিকল স্টিমুলেটিং হরমোন, লুটিনাইজিং হরমোনকে, এবং লুটিনাইজিং হরমোনের লেভেল বেড়ে যাওয়ার কারণেই আমরা জানি কি হয়, ওভুলেশন হয়। এবং ফাইনালি লুটিনাইজেশন হয়, কর্পাস লুটিয়াম তৈরি হয়, লুটিনাইজেশন অফ গ্রানুলোসাস সেল হয় এই লুটিনাইজিং হরমোন সিক্রেশনের মাধ্যমে। কাজে এই প্রি ওভুলেটরি পিরিয়ডে এখানে পজিটিভ ফিডব্যাক কাজ করে, আর বাকি সময়টাতে এটা স্টেরয়েড নেগেটিভ ফিডব্যাক পাঠায়। তো বইয়ে অনেক কিছু লেখা আছে কিভাবে জিএনআরএইচ সিনথেসিস হয়, কিভাবে এটা আবার ফলিকল স্টিমুলেটিং হরমোনের সিনথেসিসকে স্টিমুলেট করে, সাইক্লিক এমপিকে স্টিমুলেট করে। এই জিনিসগুলো তোমরা বায়োকেমিস্ট্রি এবং ফিজিওলজিতে অনেক পড়ে আসছো, এগুলো আমি এখানে ডিটেইলস কথা বলবো না। তবে যেটা হয়, জিএনআরএইচ যে সিক্রেশন হয়, এটা কিন্তু কন্টিনিউয়াস সিক্রেশন না, এটা হচ্ছে পালসেটাইল ফ্যাশনে রিলিজ হয়। এটা একটা মোস্ট ইম্পর্টেন্ট থিং। এই পালসেটাইল ফ্যাশন ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট ফর রেগুলেশন অফ রিপ্রোডাকশন এন্ড মেনস্ট্রুয়েশন। যদি এই পালসেটাইল রিলিজ বলতে লেভেলে সিক্রেশন না হয়ে এটা কমে বাড়ে এইভাবে, এটা একটা নির্দিষ্ট রিদম মেনটেন করে। এখন এই রিদমটা যদি নষ্ট হয়ে যায়, যদি কন্টিনিউয়াস রিলিজ হতে থাকে, তখন কিন্তু এটা আবার উল্টাভাবে ইনহিবিট করে ফলিকল স্টিমুলেটিং হরমোন এবং লুটিনাইজিং হরমোন রিলিজকে। এটাকে বলা হয় ডাউন রেগুলেশন। যদি বেশি লেভেল হয়ে যায়, গনাডোট্রোপিনের লেভেল বেড়ে যাওয়ার কারণে যখন ফলিকল স্টিমুলেটিং হরমোন এবং লুটিনাইজিং হরমোন রিলিজের পরিমাণ কমে যাবে, সেটাকে বলা হয় ডাউন রেগুলেশন। আবার হচ্ছে যখন এটা হয় কি, যদি কন্টিনিউয়াসলি রিলিজ হতে থাকে জিএনআরএইচ, তখন এটা হয় ডাউন রেগুলেশন যেটা। আবার যখন এটা ইন্টারমিটেন্টলি রিলিজ হয়, তখন আবার ফলিকল স্টিমুলেটিং হরমোন এবং লুটিনাইজিং হরমোন রিলিজ বাড়ে এবং সেটা হচ্ছে আপ রেগুলেশন।
এই যে ডাউন রেগুলেশন এন্ড আপ রেগুলেশন অফ জিএনআরএইচ, এটা কাজে লাগিয়ে অনেক ধরনের গাইনোকোলজিক্যাল কন্ডিশনের ট্রিটমেন্ট পারপাসে এই ডাউন রেগুলেশন এবং আপ রেগুলেশনকে ব্যবহার করা হয়। তোমাদের যখন গাইনোকোলজির বিভিন্ন চ্যাপ্টার গুলো পড়ানো হবে, হয়তো হয়েও গেছে, তোমাদের তো এখন রিভিশন ক্লাস চলছে, বিভিন্ন যেমন ডিসফাংশনাল ইউটেরাইন ব্লিডিং, তারপর হচ্ছে এন্ডোমেট্রিওসিস, এডিনোমায়োসিস, এগুলোতে যে আমরা হরমোনাল ট্রিটমেন্ট করি, এই হরমোনাল ট্রিটমেন্ট গুলো কিন্তু এইভাবেই এই ডাউন রেগুলেশন এবং আপ রেগুলেশনকে কাজে লাগিয়ে এই হরমোনাল ট্রিটমেন্ট গুলো করা হয়। কাজে এই জিনিসটা ভেরি মাচ ইম্পর্টেন্ট ফর রেগুলেশন অফ মেনস্ট্রুয়েশন এন্ড রিপ্রোডাক্টিভ অ্যাক্টিভিটি। আচ্ছা, এছাড়া আরেকটা ব্যাপার হচ্ছে যে ওই যে বলছিলাম পালসেটাইল ফ্যাশনে রিলিজ হয়, এবং এই পালসেটাইল ফ্যাশনটা ওই যে মেনস্ট্রুয়াল সাইকেলের বিভিন্ন পর্যায়ে বিভিন্ন রকম হয়। যেমন যখন ফলিকুলার ফেজ থাকে, অর্থাৎ যখন ফলিকুল গুলো গ্রো করবে, এই টাইমে হচ্ছে তার পালস, যেটা ফ্রিকোয়েন্সিটা ধরো ঘন্টায় 1 পালস পার আওয়ার এইভাবে রিলিজ হয় জিএনআরএইচ। কিন্তু যখন আবার লুটিয়াল ফেজে যায় তখন এটার ফ্রিকোয়েন্সিটা কমে যায়, 1 পালস এভরি 2 to 3 আওয়ার্স, একটু দেরিতে দেরিতে এটা রিলিজ হয় জিএনআরএইচ। এটা হচ্ছে তার ফ্রিকোয়েন্সি। কিন্তু অ্যামপ্লিটিউড, পরিমাণটা আবার অন্যরকম। ফলিকুলার ফেজে পরিমাণ থাকে কম, আর লুটিয়াল ফেজে পরিমাণটা বেশি থাকে, কিন্তু ওই সময় পালসেটাইল রিলিজ হয় লেস ফ্রিকুয়েন্টলি, কিন্তু অ্যামপ্লিটিউড হয় বেশি। এই জিনিসগুলা মেইনলি ব্যবহার করা হয় ওই যে আর্টিফিশিয়াল রিপ্রোডাকশন, যেটা এখনকার সময়ের জন্য সবচেয়ে আলোচিত টপিক, ইনফার্টিলিটি ট্রিটমেন্টে এই জিনিসগুলোকেই কাজে লাগিয়ে ইনফার্টিলিটি ট্রিটমেন্টকে এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। এখন এই জিএনআরএইচ সম্পর্কে আরো অনেক কিছু আছে বইয়ে, যারা ইন্টারেস্টেড বেশি করে পড়তে পারো, অথবা যতটুকু বললাম এতটুকু যদি মনে রাখা যায় আপাতত কাজে লাগবে তোমাদের লেভেলে। জিএনআরএইচ গিয়ে কাজ করছে এন্টেরিয়র পিটুইটারিতে। এন্টেরিয়র পিটুইটারি থেকে আসবে কি ফলিকল স্টিমুলেটিং হরমোন এবং লুটিনাইজিং হরমোন। এছাড়া এন্টেরিয়র পিটুইটারি থেকে আরো আসে, আমরা জানি, থাইরয়েড স্টিমুলেটিং হরমোন, গ্রোথ হরমোন, প্রোলেকটিন, সোমাটোট্রপিন, এগুলা অনেক কিছু আসে এন্টেরিয়র পিটুইটারি থেকে, এড্রিনোকর্টিকোট্রপিক হরমোন, এগুলো। ফলিকল স্টিমুলেটিং হরমোন আর লুটিনাইজিং হরমোন, এই দুইটা, এগুলোর সাথে কিন্তু এগুলোর আমরা জানি এগুলোর আছে আলফা সাব ইউনিট এবং বিটা সাব ইউনিট। বায়োকেমিস্ট্রি অথবা ফিজিওলজি কোনোটাতে তোমরা এগুলো পড়ে এসছো, মনে আছে কিনা জানি না। আলফা সাব ইউনিট এবং বিটা সাব ইউনিট। এই আবার থাইরয়েড স্টিমুলেটিং হরমোন যেটা, তারও এভাবে আছে আলফা সাব ইউনিট এবং বিটা সাব ইউনিট। এই আলফা সাব ইউনিটের এই সবগুলা হরমোনের, ফলিকল স্টিমুলেটিং হরমোন, লুটিনাইজিং হরমোন, থাইরয়েড স্টিমুলেটিং হরমোন, তারপর হচ্ছে হিউম্যান কোরিওনিক গোনাডোট্রপিক হরমোন, যেটাকে আমরা বিটা এসসিজি বলি, সেই গোনাডোট্রপিক হরমোন যেটা প্লেসেন্টা থেকে সিক্রেশন হয়, এই সবগুলোর আলফা সাব ইউনিটের মধ্যে কিন্তু সিমিলারিটি আছে। আর বিটা সাব ইউনিটগুলো সবগুলোর আলাদা, আইডেন্টিক্যাল, কিন্তু আলফা সাব ইউনিটের মধ্যে সিমিলারিটি আছে। এই কারণে এই হরমোনগুলো কিন্তু ইন্টার রিলেটেড, অনেক ক্ষেত্রে একটার সাথে আরেকটার রিলেশন থাকে, যেহেতু আলফা সাব ইউনিটের সিমিলারিটি আছে। এখন ফলিকল স্টিমুলেটিং হরমোন আর লুটিনাইজিং হরমোন, এদের মেইন কাজ হচ্ছে কি, ফলিকল স্টিমুলেটিং হরমোন আমরা জানি, তার নাম থেকেই বোঝা যাচ্ছে, ইট স্টিমুলেট দ্য ফলিকুলার ম্যাচিউরেশন। মেইন কাজ হচ্ছে ফলিকুলার ম্যাচিউরেশনকে স্টিমুলেট করে, যার ফলে আলটিমেটলি ফলিকল গ্র্যানুলোসা সেল, ফলিকল স্টিমুলেটিং মানে ফলিকুলার যে গ্র্যানুলোসা সেল, এই গ্র্যানুলোসা সেলগুলোকে স্টিমুলেট করে, ম্যাচিউর করে, যার ফলে এটা থেকে কি হয়, একটা ম্যাচিউর ওভারিয়ান ফলিকল তৈরি হয়, এবং তার ফলে এখানে স্টেরয়েডোজেনেসিস হয়, এবং আলটিমেটলি এখান থেকে ইস্ট্রোজেন এবং প্রজেস্টেরন রিলিজ হয়। লুটিনাইজিং হরমোনের কাজও একই। এটা একটা হচ্ছে এই যে ফলিকুলার ম্যাচুরেশনে হেল্প করে, তারপর হচ্ছে
এটা হচ্ছে লুটিনাইজেশন অফ থিকা সেল। থিকা সেলের লুটিনাইজেশন করে যেটা কর্পাস লুটিয়াম তৈরি হয় এবং সেখান থেকে প্রজেস্টেরন রিলিজে এটা হেল্প করে, প্রজেস্টেরন সিনথেসিসে হেল্প করে। এবং এই যে ওসাইট ম্যাচুরেশন হলো, ওসাইট ম্যাচুরেশনের ফলে আলটিমেটলি কি হয়, ওভুলেশন হয়। এবং আমরা জানি এলএইচ সার্জ, আগেই বলেছিলাম, এই এলএইচ সার্জ হওয়ার কারণেই ওভুলেশন হয়। এলএইচ সার্জ যদি না হয় তাহলে ওভুলেশন হবে না। ম্যাচিওর ফলিকল ম্যাচিওর হলেও ওভুলেশন হবে না যদি এলএইচ সার্জ না হয়। কাজে এই ফলিকল স্টিমুলেটিং হরমোন এবং লুটিনাইজিং হরমোন মেইনলি কন্ট্রোল করছে আমাদেরকে ওভুলেশনকে। এবং ওভুলেশন হওয়ার পরে কর্পাস লুটিয়াম থেকে প্রজেস্টেরন সিক্রেশন। এই ইস্ট্রোজেন এবং ওভুলেশন হওয়ার আগে হচ্ছে ইস্ট্রোজেন মেইনলি রিলিজ হচ্ছে, ওভুলেশন হওয়ার পরে হচ্ছে ইস্ট্রোজেন প্রজেস্টেরন দুইটাই। এই ইস্ট্রোজেন এবং প্রজেস্টেরন আবার নেগেটিভ ফিডব্যাকের মাধ্যমে, আগেই যেটা বলেছি, নেগেটিভ ফিডব্যাকের মাধ্যমে কি করে রেগুলেট করে জিএনআরএইচ সিক্রেশনকে, আলটিমেটলি এফএসএইচএলএইচ সিক্রেশনকে, এবং এফএসএইচএলএইচ সিক্রেশন আবার রেগুলেট করে ইস্ট্রোজেন এবং প্রজেস্টেরন রিলিজ, যেটা হচ্ছে সেক্স হরমোন। এবং এই হরমোনের লেভেল যদি ঠিক না থাকে তাহলে মেনস্ট্রুয়াল অ্যাবনর্মালিটি দেখা দেয়, রিপ্রোডাকশনের প্রবলেম দেখা দেয়। এখন আমরা যখন ফিজিওলজিতে, তোমরা যখন প্রথম পড়েছো এবং গাইনোকোলজিতেও প্রথমেই পড়ানো হয় কি মেনস্ট্রুয়েশন, এবং রিটেনে অনেক সময় একটা কোয়েশ্চেন আসে, এটা ফিফথ ইয়ারে, হ্যাঁ ফাইনাল এমবিবিএস এও অনেক সময় এই কোয়েশ্চেনটা আসে, ফিজিওলজিক্যাল পার্ট যেটা গাইনোকোলজি সেটা থেকে। এই যে ওভারিয়ান সাইকেল এবং মেনস্ট্রুয়াল সাইকেলের মধ্যে ইন্টার রিলেশন কি, এটা বইয়ের মধ্যে সুন্দর করে ছবি দিয়ে দুইটা গ্রাফ দিয়ে দেখানো আছে। এলএইচ এবং এফএসএইচ সিক্রেশনের লেভেল কিভাবে বাড়ে কমে, এবং এইটার সাথে এই ফলিকুলার ফেজ এবং লুটিয়াল ফেজ ওভারির এটার মাধ্যমে। আবার একই সাথে নিচে আর একটা ছবি দিয়ে দেখানো হয় এন্ডোমেট্রিয়াল সাইকেল, যেটা এন্ডোমেট্রিয়ামে কিভাবে এন্ডোমেট্রিয়াল লাইনিংটা ঠিক হচ্ছে, হয়ে তারপরে মেনস্ট্রুয়েশন হচ্ছে, মেনস্ট্রুয়েশন হওয়ার পর আবার কিভাবে এন্ডোমেট্রিয়াল লাইনিং থিনিং হয়ে তারপরে আবার আস্তে আস্তে আবার এন্ডোমেট্রিয়াল লাইনিং রিগ্রোথ করে এবং ঠিক হয়ে যায়। এবং এইটার সাথে হরমোনাল রেগুলেশন কি, সুন্দর একটা ছবি দিয়ে বইয়ে দেওয়া আছে, এইটা তোমরা দেখে নিবে। এটা অনেক সময় রিটেনে আসে, এগুলো ভাইবাতে খুব বেশি জিজ্ঞেস করা হয় না, কিন্তু গাইনোকোলজিক্যাল সব জিনিসগুলো তুমি বোঝার জন্য এই যে রেগুলেশনটা, এটা হচ্ছে আমাদের বেসিক। এই বেসিকটা যদি আমরা মনে রাখতে পারি তাহলে হরমোন রিলেটেড গাইনোকোলজিক্যাল যে কন্ডিশন গুলো আছে সেগুলো বুঝতে আমাদের কোনো প্রবলেম হবে না। আর পরীক্ষার পারপাসে যেটা বললাম সেটা হচ্ছে এই যে ওভারিয়ান সাইকেল এবং এন্ডোমেট্রিয়াল সাইকেল, অর্থাৎ ফলিকুলার ফেজ এবং লুটিয়াল ফেজ অথবা সিক্রেটরি ফেজ যেটাই বলি, সেইটার সাথে মেনস্ট্রুয়াল সাইকেলের যে রিলেশন, হরমোনাল এবং এন্ডোমেট্রিয়াল গ্রোথের যে রিলেশন, ফলিকুলার ম্যাচুরেশনের সাথে, ওভুলেশনের সাথে, এইটা তোমরা সুন্দরভাবে ছবি এঁকে এই যে গ্রাফগুলা করে তোমরা বই থেকে এটা দেখে নিবা। এইটা যদি, এই কোয়েশ্চেনের আনসারটা যদি তোমরা সুন্দরভাবে করতে পারো রিটেনে, ভালো একটা মার্ক পাবা। এবং এটা মোটামুটি প্রায় কিন্তু এটা পরীক্ষায় আসে। এই একটা কোয়েশ্চেন এই চ্যাপ্টার থেকে রিটেনের জন্য তোমাদের এই জিনিসটা খুবই জরুরি, এই এন্ডোমেট্রিয়াল সাইকেল এবং ওভারিয়ান সাইকেলের মধ্যে ইন্টার রিলেশনটা। ঠিক আছে, আর ফলিকল স্টিমুলেটিং হরমোন, লুটিনাইজিং হরমোনের কাজ কি, এগুলা ডিটেইলস তোমরা পড়ে নিবা বই থেকে। এগুলা এখানে এত ডিটেইলস বলতে গেলে এগুলা বোরিং হবে, শুনতেও ভালো লাগবে না। আচ্ছা, এছাড়া আরো কি হয়, ওই যে যেগুলো আগেই বলেছি, আরেকটা হচ্ছে জরুরি প্রোলেকটিন। প্রোলেকটিনটা আসে অ্যান্টেরিয়র পিটুইটারি থেকে। আগেই বলেছিলাম যে প্রোলেকটিনের হাইপোথ্যালামাস থেকে আসে প্রোলেকটিন ইনহিবিটরি ফ্যাক্টর, যেটা হচ্ছে ডোপামিন। ডোপামিন ইনহিবিট করে প্রোলেকটিন সিক্রেশনকে। আর ওইদিকে আবার থাইরয়েড ট্রপিক হরমোন যেটা টিআরএইচ, সেটা আবার কি করে প্রোলেকটিন সিক্রেশনকে স্টিমুলেট করে। তাই হাইপোথাইরয়েডিজম, আমরা জানি যদি থাইরয়েড রিলিজিং হরমোনের লেভেল বেড়ে যায়, সেটা কি করবে, টিএসএইচ এর লেভেল বাড়বে। আর টিএসএইচ এর লেভেল বাড়া মানে হচ্ছে হাইপোথাইরয়েডিজম হওয়া। তাই আর ওইদিকে এটা আবার স্টিমুলেট করে প্রোলেকটিন সিক্রেশনকে, হবে হাইপার প্রোলেকটিনিমিয়া। তাই হাইপোথাইরয়েডিজমের সাথে হাইপার প্রোলেকটিনিমিয়া অনেক সময় রিলেটেড থাকে। ওই জন্য
যখন কোনো হাইপোথাইরয়েডিজমের পেশেন্টকে আমরা ডিল করব, বিশেষ করে যদি মেনস্ট্রুয়াল অ্যাবনরমালিটি অথবা রিপ্রোডাক্টিভ প্রবলেম নিয়ে আসে কোনো ফিমেল পেশেন্ট, তার যদি থাইরয়েড হরমোনের ইমব্যালেন্স থাকে কোনো ধরনের, সেই ক্ষেত্রে আমাদেরকে প্রোল্যাকটিন লেভেলটা দেখে নেওয়া খুবই জরুরি, কারণ এটা অনেক সময় অ্যাসোসিয়েটেড হাইপারপ্রোল্যাকটিনিমিয়া তার থাকতে পারে, সেক্ষেত্রে সেটা আমাদেরকে ট্রিট করতে হবে। হাইপারপ্রোল্যাকটিনিমিয়া হলে কিন্তু এমেনোরিয়া হয়, অলিগোমেনোরিয়া হতে পারে, এমেনোরিয়া হতে পারে, ইনফার্টিলিটি হতে পারে। অনেকের আছে অন্য কোনো প্রবলেমই নাই, শুধু হাইপারপ্রোল্যাকটিনিমিয়ার জন্য তার ফার্টিলিটির প্রবলেম দেখা দেয়, ইনফার্টিলিটি থাকে। এই জন্য যখন আমরা ইনফার্টিলিটির পেশেন্টদেরকে ট্রিট করি, যখন ইনফার্টিলিটি ওয়ার্কআপ যেটা বলা হয়, এই ইনফার্টিলিটি ওয়ার্কআপে আমরা কমনলি কয়েকটা হরমোন আমরা রেগুলারলি দেখি। সেগুলো হচ্ছে কি, একটা হচ্ছে থাইরয়েড স্টিমুলেটিং টিএসএইচ দেখি, থাইরয়েড স্টিমুলেটিং হরমোন দেখি, সাথে আমরা মানে থাইরয়েড ফাংশন টেস্ট দেখার জন্য যেটা দেখা হয় থাইরয়েড স্টিমুলেটিং হরমোন, আর একটা হচ্ছে প্রি T4, প্রি T3, এগুলো আমরা দেখি। সাথে আমরা দেখি প্রোল্যাকটিন লেভেল, আরো দেখি আমরা কি এফএসএইচ, এলএইচ, আর হচ্ছে এফএসএইচ, এলএইচ, প্রোল্যাকটিন, এগুলো দেখি। আরেকটা হরমোন আমরা সবসময় রেগুলারলি দেখি না, কখনো কখনো দেখি, সেটা হচ্ছে যদি তার পেশেন্টের পলিসিস্টিক ওভারি ডিজিজের সিমটম থাকে অথবা ফিচার্স থাকে, পলিসিস্টিক ওভারি ডিজিজ, পিসিওডি, এটা যদি থাকে। এগুলোর সিমটম গুলো কি, যেমন হচ্ছে এক্সেসিভ হেয়ার গ্রোথ থাকতে পারে, মেনস্ট্রুয়াল অ্যাবনরমালিটি থাকতে পারে, ওবেসিটি থাকতে পারে, তারপর হচ্ছে ওই যে নেকের মধ্যে থাকে অ্যাকান্থোসিস নিগ্রিকেন্স, এগুলো বলে হাইপারপিগমেন্টেশন। তো এই যে হাইপারপিগমেন্টেশন, অ্যাকান্থোসিস নিগ্রিকেন্স অথবা হার্সুটিজম, এগুলো যদি থাকে, তখন আমরা কর্টিসল লেভেলটাও দেখি। কারণ হচ্ছে ওই যে অ্যাড্রেনোকর্টিক্যাল হরমোনের অ্যাবনরমালিটির জন্য কিন্তু এই পলিসিস্টিক ওভারি ডিজিজের সাথে রিলেটেড আছে এটা, এবং যদি ওইগুলো থাকে সেই ক্ষেত্রেও ইনফার্টিলিটি ডেভেলপ করে, ওই জন্য তখন আমরা কর্টিসল লেভেলটাও দেখি। কমনলি সবার ক্ষেত্রে কর্টিসল দেখি না, কিন্তু যদি ওই যে পিসিওডির ফিচার থাকে, স্পেসিফিক্যালি হার্সুটিজম, তারপরে আরেকটা বললাম অ্যাকান্থোসিস নিগ্রিকেন্স অথবা হাইপারপিগমেন্টেশন, এগুলো যদি থাকে সেই ক্ষেত্রে আমরা কর্টিসল লেভেলটাও দেখি। তো তাইলে দেখো, আবার মেনস্ট্রুয়াল অ্যাবনরমালিটির আরেকটা যেটা কমন, যেটা সেটা আসে পিউবার্টি, অ্যারাউন্ড পিউবার্টির এই টাইমে কি আসতে পারে, প্রাইমারি এমেনোরিয়া নিয়ে আসতে পারে। এই প্রাইমারি এমেনোরিয়া যেটা, সেটাও কিন্তু মোস্টলি হরমোন ডিপেন্ডেন্ট হতে পারে। এটা অ্যানাটমিক্যাল অ্যাবনরমালিটির জন্য, যেমন যদি তার গনাডাল ডেভেলপমেন্ট ঠিক মতো না হয়, অথবা যদি তার সেক্সুয়াল অর্গানগুলো, যেমন ইউটেরাস যদি ডেভেলপ না করে, মানে পুরোপুরি মুলারিয়ান সিস্টেম যদি ঠিকমতো ডেভেলপ না করে, তার জন্য তার এমেনোরিয়া হতে পারে। এটা হচ্ছে কনজেনিটাল অ্যাবনরমালিটির জন্য। এছাড়া এটা এইগুলো আবার রিলেটেড থাকে হরমোনের সাথে, কারণ হাইপোথ্যালামাস থেকে যদি জিএনআরএস সিক্রেশন ঠিকমতো না হয়, ইভেন ইন ইন্ট্রাইউটেরাইন লাইফ, তাহলে কি হবে, তখন যে তার মুলারিয়ান এজেনেসিস হতে পারে। কারণ ইন্ট্রাইউটেরাইন লাইফে যখন জিএনআরএস সিক্রেশন হয় ফিটাল পিটুইটারি থেকে, সেটা গিয়ে স্টিমুলেট করে ফলিকল স্টিমুলেটিং হরমোন এবং লুটিনাইজিং হরমোন রিলিজকে, সেটা আবার ফিটাসে কাজ করে, সেটা ওই যে মুলারিয়ান ডাক থেকে যে অর্গানগুলো ডেভেলপ করে, সেগুলা ডেভেলপমেন্টে হেল্প করে। কিন্তু যদি দেখা যায় যে ফিটাল লাইফে কোনো কারণে জিএনআরএস সিক্রেশন ঠিকমতো হলো না, অথবা তার আরেকটা হরমোনের কথা একটু পরে আসছে, অ্যান্টিমুলারিয়ান হরমোন যেটা বলে, অ্যান্টিমুলারিয়ান হরমোন যদি সিক্রেশন ঠিকমতো না হয়, তাহলে এটা হচ্ছে কি হয়, অ্যান্টিমুলারিয়ান হরমোনটা আসে মানে মুলারিয়ান ডাক্টের যে মুলারিয়ান ডাক্ট থেকে যে অর্গানগুলো ডেভেলপ করে, এটাকে ইনহিবিট করে অ্যান্টিমুলারিয়ান হরমোন। এটা হচ্ছে ফিমেল ফিটাসে, মেল ফিটাসে এটার লেভেল বেশি থাকে, এবং যে মুলারিয়ান ডাক্টের অর্গানগুলো ডেভেলপ করে না, যার ফলে মেল সেক্সুয়াল অর্গানগুলো ডেভেলপ করে। কিন্তু যদি ফিটাল লাইফে এএমএইচ এর পরিমাণ কম থাকে, তাহলে কি হয়,
এম্বিগুয়াস জেনিটালিয়া, তখন জন্মের পরে বোঝা যাবে না এটা ফিমেল না মেল। ইন্টারসেক্স যেগুলা, তোমরা এগুলা নিশ্চয়ই কোনো চ্যাপ্টারে পড়ানো হয়েছে, ইন্টারসেক্স এগুলো ডেভেলপ করতে পারে এএমএইচ এর অ্যাবনর্মালিটির জন্য। আচ্ছা, তারপরে এটা দেখলাম পিটুইটারি। পিটুইটারি গ্ল্যান্ডের আরেকটা হচ্ছে পোস্টেরিয়র পিটুইটারি থেকে কি কি আসে। পোস্টেরিয়র পিটুইটারি থেকে আসে হচ্ছে অক্সিটোসিন আর ভেসোপ্রেসিন। অক্সিটোসিন আর ভেসোপ্রেসিন মেনস্ট্রুয়াল অ্যাবনর্মালিটির সাথে রিলেটেড না, এটা মেইনলি রিলেটেড হচ্ছে লেবার, অনসেট অফ লেবার, আর হচ্ছে ডেলিভারি, তারপর হচ্ছে কন্ট্রোল অফ পিপিএইচ, তারপর হচ্ছে মিল্ক সিক্রেশন, মিল্ক ইজেকশন, এগুলোর সাথে রিলেটেড হচ্ছে এই যে পোস্টেরিয়র পিটুইটারি গ্ল্যান্ডের যে হরমোনগুলা অক্সিটোসিন এবং ভেসোপ্রেসিন, এগুলো কাজ করে ওইখানে। তো গাইনোকোলজিতে ওইগুলার এফেক্ট, গাইনোকোলজিক্যাল সাবজেক্ট যেগুলো আমাদের ওইখানে নাই, ওটা মেইনলি অবস্টেটিক্স এর সাথে রিলেটেড। আর আর হচ্ছে এখন ফাইনালি হচ্ছে ওভারিয়ান হরমোন। ফাইনালি ওভারিয়ান হরমোন আমরা কি জানি, ইস্ট্রোজেন, প্রজেস্টেরন, কিছু কিছু এন্ড্রোজেন আসে, থেকা সেল থেকে, কর্টিক্যাল সেলগুলো থেকে এন্ড্রোজেন আসে। এই যে এন্ড্রোজেন, এবং এন্ড্রোজেন আমরা জানি পেরিফেরালিও কিছু কিছু এন্ড অর্গান থেকে তৈরি হয়, এড্রেনাল গ্ল্যান্ড থেকে তৈরি হয়। এখন এই পেরিফেরাল এন্ড্রোজেন যেগুলো, এগুলো থেকে মেইনলি সেকেন্ডারি সেক্সুয়াল ক্যারেক্টারিস্টিক্স এর মধ্যে যেগুলো এক্সিলারি হেয়ার, পিউবিক হেয়ার গ্রোথে এই এড্রেনাল এন্ড্রোজেন যেটা, সেটা মেইনলি কাজ করে। আর ওভারি থেকে যে এন্ড্রোজেন আসে সেগুলো কাজ করে। আর হোল রিপ্রোডাক্টিভ সিস্টেম, রিপ্রোডাক্টিভ ফিজিওলজিকে মেনটেন করার জন্য এই স্টেরয়েড হরমোন অফ ওভারি ইজ দ্য মেইন থিং। এগুলো লেভেল মেনস্ট্রুয়াল সাইকেলের বিভিন্ন পর্যায়ে ইস্ট্রোজেন এবং প্রজেস্টেরনের লেভেল, এন্ড্রোজেনের লেভেল, এগুলা উঠানামা করে। এগুলা তোমরা দেখে নিবে, ওই যে বললাম যে গ্রাফের মধ্যে আছে ওটা থেকে। এন্ড্রোজেন, যদি এন্ড্রোজেনের পরিমাণ কোনো কারণে বেড়ে যায় এবং এন্ড্রোজেন থেকে কনভার্সন হয়ে পেরিফেরাল কনভার্সন হয়ে যায় এন্ড্রোজেন, এইগুলো লেভেল বেড়ে যাওয়ার কারণে পলিসিস্টিক ওভারি ডিজিজ কিন্তু হয়। পলিসিস্টিক ওভারি ডিজিজ চ্যাপ্টার যখন পড়ানো হয়েছে নিশ্চয়ই এগুলো ডিটেলস পড়ানো হয়েছে, আমি এখানে ডিটেলসে যাচ্ছি না। এই এন্ড্রোজেনিক স্টিমুলেশনের জন্যই পলিসিস্টিক ওভারি ডিজিজ হয়। এবং সেখানে এখানকার ট্রিটমেন্ট, এখানে গত ক্লাসে একজন বলছিল যে আমি যে ক্লাসটা নিয়েছিলাম ওটা ছিল মনে হয় কিসের জন্য, হরমোনাল কি জানি, আমি কি ক্লাসটা নিয়েছিলাম তোমাদের, স্ক্রিনিং এ, যে ওভারিয়ান সিস্ট, এডেনেক্সাল যদি সিস্ট থাকে সেটার আমরা যে স্ক্রিনিং করি, তো পলিসিস্টিক ওভারি ডিজিজ থাকলেও আমরা কি ওই ধরনের স্ক্রিনিং করবো কিনা? না, পলিসিস্টিক ওভারি ডিজিজের স্পেসিফিক ফিচার্স আছে। কি হয়, এখানে পেরিফেরাল মাল্টিপল সিস্ট থাকে, পেরিফেরালি লোকেটেড থাকে, একটা নেকলেস অফ পার্লের মতো পেরিফেরালি সিচুয়েটেড অনেকগুলো সিস্ট থাকে। সাথে এখানে কি হয়, তার ওই যে সিমটমের মধ্যে যেটা বললাম, ওবেসিটি থাকতে পারে, অলিগোমেনোরিয়া থাকতে পারে, হার্সুটিজম থাকতে পারে, এই সমস্ত জিনিস থাকে, ইনফার্টিলিটির প্রবলেম থাকতে পারে। আর আমরা যদি বায়োকেমিক্যাল টেস্ট করি তাহলে দেখা যায় এখানে এলএইচ এবং এফএসএইচ এর যে নরমাল যে রেশিও সেটা অল্টার্ড হয়ে যায়, এবং এলএইচ এর রেশিওটা বেড়ে যায়, ইভেন ডাবল হয়ে যেতে পারে, 2:1 হয়ে যেতে পারে। নরমাল রেশিওর চেয়ে এখানে এলএইচ এর পরিমাণ বেড়ে যায় এখানে। তো এইগুলো দেখেই আমরা বুঝতে পারি এটা পলিসিস্টিক ওভারি ডিজিজ। সেই ক্ষেত্রে ওই যে গাইনোকোলজিক্যাল ম্যালিগন্যান্সির জন্য যে স্ক্রিনিং করা, সেই ক্ষেত্রে এটার জন্য এটা প্রয়োজন হয় না। ফাইনালি আরেকটা বলি, এই যে অ্যান্টিমুলারিয়ান হরমোনের কথা আগেই বলেছিলাম, এটা ইদানিং এটা নিয়ে খুবই কথাবার্তা হচ্ছে, বিশেষ করে রিপ্রোডাক্টিভ, আর্টিফিশিয়াল রিপ্রোডাক্টিভ যে সিস্টেম গুলো, সেটার সাথে এই এএমএইচ এর লেভেল খুব বেশি দেখা হয় এআরটির ক্ষেত্রে। অ্যান্টিমুলারিয়ান হরমোন এটার লেভেলটা কতটুকু আছে এটার উপর ডিপেন্ড করে আমরা এসেস করতে পারি তার কনসিভ করার চান্স কতটুকু আছে বা নাই। যদি অ্যান্টিমুলারিয়ান হরমোন এটার লেভেল যদি খুব কমে যায়, তাহলে বুঝতে হবে এটা ডিপেন্ড করে যে তার ওভারিয়ান রিজার্ভটা কমে গেছে। কারণ অ্যান্টিমুলারিয়ান হরমোন এটা যে কর্টিক্যাল সেল থেকে রিলিজ হয় এবং গ্রেনুলোসার সেল থেকে, ফলিকুলার গ্রেনুলোসার সেল থেকে এগুলা রিলিজ হয়।
আর সার্টোলি সেল অফ দ্য টেস্টিস থেকে রিলিজ হয়, এটা হচ্ছে মেইলে, আর ফিমেলের হচ্ছে গ্র্যানুলোসা সেল থেকে। এখন ওভারিয়ান ফলিকুলার পরিমাণ যদি অনেক বেশি থাকে তাহলে গ্র্যানুলোসা সেলের পরিমাণও বেশি থাকবে, এএমএইচ এর পরিমাণ এডিকুয়েট থাকবে। কিন্তু যত এজ বাড়তে থাকবে আমরা জানি ওভারিয়ান ফলিকুলের পরিমাণ ধীরে ধীরে কমে আসতে থাকে। আফটার ইচ মেনস্ট্রুয়েশন ওভারিয়ান ফলিকল রিগ্রেস করে এবং ওভারিয়ান ফলিকুলের পরিমাণ কমতে থাকে, নাম্বারস কমতে থাকে। যত কমে আসবে তখন তত এএমএইচ এর পরিমাণ কমে যাবে। একটা ক্রিটিক্যাল ভ্যালুর নিচে যদি চলে যায় তখন ধরে নেওয়া হয় যে তার ওভারিয়ান রিজার্ভ কমে গেছে, তার কনসিভ করার চান্সও তখন কমে যায়। আবার ওভার এই যে এএমএইচ এর লেভেল যদি বেশি বেড়ে যায় সেটা অনেক সময় পলিসিস্টিক ওভারি সিনড্রোমের সাথে এটা রিলেটেড। যদি বেশি থাকে আমরা অনেক সময় ধরতে পারি, ধরো পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজটা হচ্ছে একটা কি বলবো ইয়েট নট ক্লিয়ারড এরকম একটা কন্ডিশন। এক্স্যাক্টলি যে কি হয় এখনো বিভিন্ন ফ্যাক্টরস এর কথা চিন্তা করা হয়, এই জিনিসগুলা বাড়লে আমরা পলিসিস্টিক ওভারি ডিজিজ বলি, এই ফিচার থাকলে বলি। এইখানে আরেকটা ফিচার এখন এড হয়েছে, যেমন অ্যান্টিমুলারিয়ান হরমোন বলা হচ্ছে যখন যাদের পলিসিস্টিক ওভারি ডিজিজ থাকে তাদের অ্যান্টিমুলারিয়ান হরমোনের লেভেলটা বেশি পাবো আমরা। তো আর এএমএইচ এর আরেকটা বললাম ওই যে মেইল জেনাইটাল অ্যাম্বিগুইসিটি, এইটার সাথে এএমএইচ এর যদি ইন্টারসেক্স থাকে বা জেনিটাল অ্যাম্বিগুয়াস জেনিটালিয়া থাকে সেই সমস্ত পেশেন্টের ক্ষেত্রেও আমরা যদি হরমোন ওয়ার্কআপ করি তাহলে এএমএইচ এর লেভেল আমরা এখানে বেশি পেতে পারি। এই গেল মোটামুটি আমাদের হরমোন রিলেটেড টু গাইনোকোলজি। এছাড়া আরো আছে কি ওই যে অ্যাড্রেনাল গ্ল্যান্ডের হরমোন গুলো আর থাইরয়েড গ্ল্যান্ড, এগুলো একটু একটু করে বলে আসছি তোমাদের। এগুলো আমাদের রিপ্রোডাক্টিভ সিস্টেমকে রেগুলেশনে এগুলারও এফেক্ট আছে। আর আরেকটা শব্দ এখানে আমরা কমনলি এটা যে কোনো এমেনোরিয়ার চ্যাপ্টার এবং পিসিওডির চ্যাপ্টার এবং যখন তোমরা ইনফার্টিলিটির চ্যাপ্টার করবা এখানে এই শব্দটা কমনলি পাওয়া যায়, হাইপোথ্যালামো পিটুইটারি ওভারিয়ান এক্সিস, যেটা অলরেডি আমি বলে ফেলেছি। হাইপোথ্যালামাস থেকে জিএনআরএইচ আসবে, পিটুইটারি থেকে এফএসএইচএলএইচ এবং ওভারি থেকে স্টেরয়েডস। এই তিনটা মিলে এই এক্সিসটা তৈরি করে হাইপোথ্যালামো পিটুইটারি ওভারিয়ান এক্সিস। এইটার রেগুলেশনের মাধ্যমেই মেনার্কি, পিউবার্টি, রিপ্রোডাক্টিভ এজ এবং মেনোপজ সবকিছুর ঠিকমতো মেনটেনেন্স ডিপেন্ড করে যদি এই হাইপোথ্যালামো পিটুইটারি ওভারিয়ান এক্সিসটা আমাদের ইনটেক্ট থাকে। এটার যে কোনো একটা লেভেলে যদি কোনো ধরনের প্রবলেম দেখা দেয় তাহলে ডাউন রেগুলেশন, আপ রেগুলেশন এগুলো হয়ে কি হয়, মেনস্ট্রুয়াল অ্যাবনর্মালিটি হতে পারে, এমেনোরিয়া হতে পারে, প্রাইমারি এমেনোরিয়া হতে পারে, সেকেন্ডারি এমেনোরিয়া হতে পারে, ডিসফাংশনাল ইউটেরাইন ব্লিডিং হতে পারে, তারপরে হচ্ছে মেনোপজের প্রবলেম হতে পারে, আর যেটা বললাম ইনফার্টিলিটির প্রবলেম হতে পারে। মেইন জিনিসটাই হচ্ছে হাইপোথ্যালামো পিটুইটারি ওভারিয়ান এক্সিস। এখন ইনফ্যান্টাইল লাইফে জিএনআরএইচ আমি বলেছি ইনফ্যান্টাইল ফিটাস থেকে, ইনফ্যান্টাইল না ফিটাল হাইপোথ্যালামাস থেকে জিএনআরএইচ রিলিজ হয়, এফএসএইচ স্টিমুলেশন হয় ফিটাল পিটুইটারি থেকে, এবং ফিটাল যে অ্যাড্রেনাল ফিটাল যে ওভারি থেকে এবং টেস্টিস থেকে সেই স্টেরয়েড গুলা রিলিজ হয় ফিটাল লাইফে। যখনই বেবি ডেলিভারি হয়ে গেল তখন কি হয়, আস্তে আস্তে এগুলার কমে আসে, জিএনআরএইচ সিক্রেশনটা কমে আসে, তার ফলে আস্তে আস্তে স্টেরয়েড হরমোনের পরিমাণও কমে আসে। এখানে আরেকটা জিনিস, এটার সাথে রিলেটেড না তারপরেও বলে দেই, তোমরা যখন ডাক্তার হয়ে যাবা, প্র্যাকটিক্যাল লাইফে যাবে, তখন অনেক সময় দেখবা ফিমেল বেবি ডেলিভারির পরে মানে জন্ম হওয়ার 1-2 দিন পরে অনেক সময় পারভেজাইনাল ব্লিডিং হয়। তখন অ্যাটেন্ডেন্ট যারা মা বলো, নানি বলো, দাদি বলো যাই, তারা ভয় পেয়ে যায় যে এই বাচ্চার কেন ব্লিডিং হচ্ছে। ফিমেল বাচ্চাদের ক্ষেত্রে এটা হয় কেন, কারণ হচ্ছে ওই যে একটা হচ্ছে ম্যাটারনাল স্টেরয়েডের একটা এফেক্ট থাকে ফিটাসের উপর, আর আরেকটা হচ্ছে ওই যে জন্মের পরে পরে এই যে জিএনআরএইচ সিক্রেশন যেটা হচ্ছিল ফিটাল লাইফে সেটা উইথড্রয়াল, এটা
লেভেল কমে আসে, যার ফলে ইস্ট্রোজেনের লেভেলও কমে আসে। এই যে ইস্ট্রোজেন উইথড্রয়াল হয়, লেভেল কমে যাওয়ার কারণে উইথড্রয়াল হয়, এইটার কারণে এন্ডোমেট্রিয়াল শেডিং হয়ে কিছুটা ব্লিডিং হতে পারে কোনো কোনো ফিমেল বেবির জন্মের পরে। তো এটা দেখলে ভয় পাওয়ার কিছু নাই, এটা তাদেরকে এশিওর করতে হবে যে যাক তার এই যে নিউরোএন্ডোক্রাইন সিস্টেম যেটা ফিমেল ফিটাসে সেটা ইনটেক্ট আছে, তার জন্য এই উইথড্রয়াল ব্লিডিং হয়েছে, এটা ভয়ের কোনো কারণ না, এটা কোনো অসুস্থতা না। তবে হ্যাঁ, এই ক্ষেত্রে এটা খেয়াল রাখতে হবে যদি এক্সেসিভ ব্লিডিং হয়, ব্লিডিং কন্ট্রোল না হয়, সেই ক্ষেত্রে তার কোনো ব্লিডিং অ্যাবনর্মালিটি আছে কিনা সেটা অ্যাসেস আমাদের করতে হবে। কিন্তু যদি 1-2 দিন অল্প একটু ব্লিডিং হয়, সেটার জন্য আমাদের ভয়ের কিছু নাই, তাদের মানে অ্যাটেন্ডেন্টকে এশিওর করতে হবে যে তার হাইপোথ্যালামো পিটুইটারি ওভারিয়ান নেক্সিস তার ইনটেক্ট আছে। আচ্ছা, এটা একটা হয়। আরেকটা হয় অনেক সময় নিউবর্ন ফিমেল বেবিদের অনেক সময় মিল্ক সিক্রেশন হয়। তো এইটাও কোনো, এবং অনেক সময় একটু নডিউলার থাকে, এই সময় তো আর ব্রেস্ট ডেভেলপ থাকে না, কিন্তু এখানে একটা নডিউলের মতো হয় এই, এবং এই যে মিল্ক সিক্রেশন হয় এটাকে বলা অনেক সময় উইচ মিল্ক বলে, জাদুকরীর মিল্ক। ঠিক আছে, এটাকে অনেক ক্ষেত্রে মানে ট্রেডিশনাল বিলিফ আছে এটা খারাপ জিনিস, এটা চেপে বের করে দিতে হয়, এগুলা করে বাচ্চাগুলাকে অনেক কষ্ট দেওয়া হয় অনেক সময়, কিন্তু এগুলা করার কোনো দরকার নাই। এইসবই হচ্ছে এই যে হরমোনাল যে একটা চেঞ্জ আসে, ফিটাল যখন ফিটাস ছিল এক ধরনের চলছিল, যখন আউটসাইড দা ওম চলে আসলো তখন সবকিছুতে একটা চেঞ্জ আসে, তার কারণে এটা একটু এই সময় হতে পারে। তো এটা ভয়ের কিছু না, এটার জন্য কোনো কিছুই করে লাগে না, এটা আলটিমেটলি নরমালি এটা ঠিক হয়ে যায়, এটা চেপে চুপে বের করে দেওয়ার কোনো প্রয়োজন নাই, যেটা করে অনেক বাচ্চাকে কষ্ট দেওয়া হয়। আচ্ছা, এই হলো মোটামুটি তোমাদের হরমোন ইন রিলেশন টু কি বলবো, এন্ডোক্রাইনোলজি ইন রিলেশন টু গাইনোকোলজি। আমি খুব ডিটেলসে তোমাদেরকে বলি নাই, তারপরেও আমার মনে হয় তোমাদের কাছে ক্লাসটা বোরিং হয়েছে, কারণ আমার নিজের কাছে ওইগুলো পড়ার সময় বোরিং লাগে। কিন্তু হলো যদি ইন্টাররিলেট করে পড়া যায় দেখা যাবে আমাদের হোল গাইনোকোলজি ডিপেন্ডিং আপন দিস হরমোনাল রেগুলেশন। কিছু কিছু রোগ ছাড়া বাকি সবগুলা রোগে এই হরমোনাল রিলেশনের উপর ডিপেন্ডেন্ট, এবং গাইনোকোলজি যদি বুঝতে হয়, এটা যদি ট্রিট করতে হয়, সবাই যে আমরা তোমরা গাইনোকোলজিতে পড়বা তা কিন্তু না, কিন্তু তোমার আশেপাশে তুমি যে সাবজেক্টেই থাকো তোমার কাছে এই রিলেটেড প্রবলেম নিয়ে মানুষ আসতে পারে, তখন তুমি বুঝতে পারবা কি সমস্যা হচ্ছে, কার কাছে তোমাকে কোথায় রেফার করতে হবে, কোন জায়গায় তোমাকে হিট করতে হবে, কোন জায়গায় কি ইনভেস্টিগেশন তার জন্য জরুরি, এই জিনিসগুলো বোঝা যাবে যদি এই এন্ডোক্রাইনোলজি রিলেটেড জিনিসগুলো আমাদের মাথায় থাকে। তো এখন বলো, এতক্ষণ তোমাদের কেমন লাগলো ক্লাস? আছো কেউ? জি ম্যাম। কয়জন আছো এখন? ম্যাম 43। আচ্ছা, যাক কিছুটা বাড়ছে। এখন বলো কেমন লাগলো ক্লাস? ম্যাম ম্যাম ভালো, অনেক ভালো। বোঝা গেল কিছু? জি ম্যাম। ম্যাম কোশ্চেন ছিল একটা। হ্যাঁ বলো। ম্যাম ওই যে এলএস আর এফএসএইচ এর একটা রেশিও আপনি বলছিলেন যে অল্টারড হয়ে এটা 2 গুণ হ্যাঁ, দেখতে হ্যাঁ, পারে, এটা নরমাল হ্যাঁ। রেশিওটা কত ম্যাডাম? নরমালি লেস দেন 2:1 থাকে। ঠিক আছে, যদি 2:1 হয়ে যায়, আগে বলা হতো 3:1, এখন বলা হচ্ছে আরো কমে গেছে, 2:1 হলেই সেটাকে আমরা পিসিওডি বলি। আমরা যখন স্টুডেন্ট ছিলাম তখন আমরা পড়তাম এটা যদি 3:1 হয়ে যায়, এলএইচ এর পরিমাণ 3 গুণ হয়ে যায় এফএসএইচ এর চেয়ে, তখন আমরা এটাকে পিসিওডির ফিচার হিসেবে ধরে নিতাম। কিন্তু এখন আরো স্পেসিফিক্যালি বলা হচ্ছে যদি এলএইচ দ্বিগুণ হয়ে যায় এফএসএইচ এর চেয়ে, কারণ হচ্ছে এলএইচ এবং এফএসএইচ মেনস্ট্রুয়াল সাইকেলের বিভিন্ন পর্যায়ে কিন্তু এদের লেভেল উঠানামা করে, একই লেভেল থাকে না। ঠিক আছে, তো আমরা যখন দেখবো এলএইচ এবং এফএসএইচ, যে আমরা বললাম পিসিওডি যখন ইনফার্টিলিটি ওয়ার্কআপে আমরা ইনভেস্টিগেশনের জন্য পাঠাই, অথবা পিসিওডি নিয়ে কোনো একটা মনে করছি পিসিওডি, সেটার জন্য আমরা ইনভেস্টিগেশনে পাঠাই, তখন আমরা এলএইচ এফএসএইচ প্রোল্যাকটিন, ধরো পিসিওডিতে কি হয় মেইনলি অলিগোমেনোরিয়া থাকে, তো অলিগোমেনোরিয়ার জন্য যখন আমাদের কাছে আসে তখন আমরা এই 5টা হরমোন সবসময় করাই, একটা হচ্ছে এলএইচ, এফএসএইচ, প্রোল্যাকটিন, আর ওই যে থাইরয়েড হরমোন টিএসএইচ এবং এফটি4। আর যদি সাথে ওই যেগুলো বললাম হার্সুটিজম বা হাইপার পিগমেন্টেশন বা এগুলার ফিচার থাকে, তাহলে আমরা কর্টিসল লেভেলটাও দেখি। তখন যদি আমরা দেখি এলএইচ এবং এফএসএইচ এর রেশিওটা 2:1, তাহলে তখন আমরা সাথে তার অন্যান্য ফিচার থাকে, তখন আমরা এটা সাসপেক্ট করি এটা
পিসিওডি হওয়ার সম্ভাবনা আছে। এই হলো মানে স্পেসিফিক যে এত মানে এটা হচ্ছে মেনস্ট্রুয়াল সাইকেলের কোন ফেজে তুমি করছো ওইটার উপর, কিন্তু রেশিওটা হবে 2:1। আর ম্যাম কিছু ডোপামিন কি হচ্ছে প্রোল্যাক্টিন কি ইনহিবিট করে? ইনহিবিট করে, ডোপামিন প্রোল্যাক্টিন কি ইনহিবিট করে। এখানে তোমাদেরকে আরেকটা বলি, তোমরা হয়তো ইতিমধ্যে এই ওষুধটার নাম জেনে গেছো, ওমিডন খাওয়া হয়েছে কখনো? ডমপেরিডন, ডমপেরিডনের নাম শোনো নাই এখন পর্যন্ত? শোনার মানে কথা, অবশ্যই ফার্মাকোলজিতে পড়েছো। হ্যাঁ হ্যাঁ, অনেকের খাওয়াও হয়ে গেছে। এই ডমপেরিডন কিন্তু প্রোল্যাক্টিন সিক্রেশনকে কি করে? স্টিমুলেট করে, কারণ এটা হচ্ছে ডোপামিন সিক্রেশনকে ইনহিবিট করে, যার ফলে প্রোল্যাক্টিন সিক্রেশন স্টিমুলেটেড হয়। ওই জন্য ডোপামিন খেলে অনেকের মিল্কি সিক্রেশন হয়। অনেক সময় ধরো তুমি যখন ডাক্তার হয়ে গেলা, তখন কাউকে তুমি অ্যান্টিমেসিসের জন্য অমিডন, ওই যে অমিডন বলছি, জেনারিক নেম বলা উচিত, ডমপেরিডন তুমি সাজেস্ট করলা, সে খাচ্ছে, কিছুদিন পর এসে বলল যে তার মিল্কি সিক্রেশন হয়, তখন তোমার মাথায় রাখতে হবে যে এটা এর জন্য হতে পারে, সাথে অন্যান্য কজও ফাইন্ড আউট করতে হবে, এক্সক্লুড করতে হবে, কিন্তু এই ডমপেরিডনের জন্য এটা হতে পারে। কারণ কি, ডমপেরিডন হচ্ছে ডোপামিনকে ইনহিবিট করে, আর ডোপামিন বলছিলাম কি প্রোল্যাক্টিনকে ইনহিবিট করে। কাজে ডোপামিন যদি ইনহিবিটেড হয় তাহলে কি হবে? প্রোল্যাক্টিন সিক্রেশন স্টিমুলেটেড হবে, আর প্রোল্যাক্টিন সিক্রেশন স্টিমুলেটেড হলে কি হয়? মিল্ক সিক্রেশন হয় ফ্রম ব্রেস্ট। তো এই জিনিসগুলা খেয়াল রাখবা। আর আর না, আর কিছু? জি না ম্যাম, থ্যাংক ইউ। তো ঠিক আছে, যারা অ্যাটেন্ড করলা, যদি তোমাদের কোনো কাজে লাগে কাজটা ভালো, আশা করি একেবারে না কাজে লাগার মতো না, কিছু তো কাজে লাগবেই। আর যারা করলো না তারা নিজেরা পড়ে নিবে, তাই ভেবে নিচ্ছি। তোমরা ভালো থাকো সবাই, সবাইকে আল্লাহ ভালো রাখুন। ঠিক আছে, ধন্যবাদ।